আমি বেশি দিন বাঁচবো না, একটা রোগ ধরা পড়ে, বেঁচে থাকবে সেই রকম পজিশন ছিল না, পেটে 3-4 জায়গায় ঘা হয়ে আছে, যে তুমি না আমাকে ছেড়ে দাও। এই মেয়েটার জীবন আমি কেন নষ্ট করব? আলসারটা কিছুদিনের মধ্যেই হয়তো ক্যান্সার হবে। তারা আমাকে বললো এরকম এরকম অসুবিধা, আর তুমি কি করে একটা রোগী মানে অসুস্থ ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি ভালো ছেলে পাবা, তুমি অন্য কোথাও বিয়ে করো, তুমি ভালো থাকবে আমিও ভালো থাকবো। হ্যালো এভরিওয়ান, চলে এলাম তোমাদের কাছে আমার বোনের সাথে প্রেম পার্ট 2 নিয়ে। না না, এরকম কোনো কিছু না, তোমরা এরকম অনেকেই ভুল ভেবেছো যে সত্যি সত্যি আমি হয়তো নিজের বোন, কিন্তু না, এরকম কিছুই না। যারা জানো না তারা আমার নিজের বোন নয়, তবু মানে টাইটেলটা দিয়েছিলাম নিজের বোনের সাথে প্রেম, সেই জন্য অনেক অনেক ক্ষমা। ঘটনাটা বলি যে ঠিক কিভাবে আমি ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করি, কিভাবে আমাদের সম্পর্কটা এত দূর এগোয়, আর কিভাবে আজকে আমরা বিবাহিত জীবন যাপন করছি এত স্ট্রাগলের মধ্যে, বলো। তো কি বলবো, আর প্রথম ও আমার প্রতি ওর ফিলিংস সেরকম কিছু ছিল না, জাস্ট মানে অ্যাকসেপ্ট করতে হয় প্রপোজাল, সেই হিসাবে আমি অ্যাকসেপ্ট করেছিলাম। মানে হয় না এরকম মানে নার্ভাসনেসের উপর দিয়ে আমি প্রপোজালটা অ্যাকসেপ্ট করেছিলাম, সেরকম কোনো ফিলিংস ছিল না আমার ওর প্রতি। কারণ ওই যে দাদা হয়, কোনো সময় এমনও মনে হতো সে মেয়েটা আদৌ আমাকে পছন্দ করে, তো তোমরা ভাবতে পারবে না কথা বলতাম। হ্যাঁ, ও জাস্ট মানে না, ও পুরো কনফিউশনে ছিল একদম, কি বলবো না বলবো, হ্যাঁ, যে রিলেশনটা এগোবে কি এগোবে না, ওই জন্য না আমি না কখনো কোনো মানে আমি না ভয় পেতাম সত্যি বলতে, যে মানুষ হয় না যে ফ্র্যাঙ্কলি সব কথা বলবো, প্রপোজাল অ্যাকসেপ্ট করা মানে কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, সেরকম কোনো ফিলিংস আমার ছিলই না। এক সময় তো আমার এটাও মনে হচ্ছিল দৌড় ব্যাং, এই মেয়ের সাথে কে প্রেম করে, প্রেমের কিছু বোঝেই না। না হ্যাঁ, সত্যি কথা বলতে ও যদি আমাকে কোনো কিছু জিজ্ঞেস করতো আমি সেরকম ভাবে উত্তর দিতাম। তার আগে তো একটা মজার ঘটনা বলি, যেহেতু আমার বাড়িতে অনেক লোকজন আছে, তো আমার ফোনটা না এরকম না যে আমি নিজে শুধু ইউজ করতে পারবো। এখন আমি ওকে ফোন নাম্বার দিয়ে দিয়েছি, আমরা কথা বলছি, কিন্তু ফোনটা নাম্বারটা তো সেভ করতে হবে কিছু একটা নাম দিয়ে। তুমি বলো তুমি কি নাম দিয়ে সেভ করেছিলে আমার নাম? আমি সেভ করেছিলাম RNI দিয়ে। এবার তোমরা ভাবতেই পারো এই আবার RNI এর ফুল ফর্মটা কি? হ্যাঁ, তো হয় না সবাই সবার ভালোবেসে নাম রাখে, ওর আমাকে দেখে কি মনে হয়েছিল বলো, কি নাম রেখেছিল আমার? অ্যাকচুয়ালি ওকে আমি না রানী সাহেবা করে রাখতাম। হ্যাঁ, তো ওর আমাকে দেখে কেন জানি না রানী রানী ফিল হতো, সেজন্য আমার নাম রেখেছিল রানী সাহেবা। তো সেটাকে তো সেটা শর্ট ফর্ম RNI দিয়ে করেছিল। হ্যাঁ, যেহেতু বাড়িতে ওর ফোনটা হয়তো বা ফোন আসতেই পারে, উপরে উঠতেই পারে ডিসপ্লেতে, সেজন্য ওর নাম রেখেছিল RNI। তোমরা যদি চাও আমি দেখিয়ে দিতে পারি, এখনো ওই নামেই সেভ করা আছে, RNI নামেই সেভ করা আছে ওর ফোন নাম্বারটা। এখনো ওই ফোন নম্বরটা এখনো চেঞ্জ করেনি, সেটা এখনো সেভ করা আছে RNI দিয়ে। আর অনেকেই ভাবে যে মানে অনেকেই ভাবে কি RNI দিয়ে আবার কি নাম হতে পারে। ইভেন তুমি জানো অফিসে যখন আমি থাকি, যখন ফোন আসে অনেক সময় ফোনটা টেবিলে থাকে, তো আমার কলিগরা যে আছে জিজ্ঞেস করে RNI কে ভাই। কিন্তু আমি তো ওর নাম ওরকম কোনো কিছু দিয়ে সেভ করতে পারবো না, কারণ ওর নাম যদি আমি সেভ করে রাখি তাহলে তো সবাই ধরেই নেবে যে আমি ওর সঙ্গে রিলেশনে আছি। তুমি আমার আমি এখন আমার বন্ধুদের নাম দিয়েও রাখতে পারবো না, কারণ হয়তো ওরা কোনোদিনও যোগাযোগ হতেই পারে। তো আমি না এমন একটা আননোন নাম চুজ করেছি, যেই নামে আমার কোনো বান্ধবী নেই, সেই নামটা হচ্ছে তনুজা। হ্যাঁ, তনুজা নামে সেভ করা ছিল। আমাকে মানে পিন্টু থেকে তনুজাতে কনভার্ট করছে। তো যখন তনুজা নামে ফোন টোন আসতো, যদি ফোনটা আমার হাতে না থাকতো, তাহলে যখন ফোন আসতো তখন ওরা কি করতো, ফোনটা বাড়ির লোকের কারো কাছে থাকলে ওরা ফোনটা আমার হাতে দিয়ে দিয়েছে, তনুজা নামে তোর ফোনে কল এসছে, তুই কথা বলে নে। তো এরকম করে না আমি বুঝে যেতাম যে হ্যাঁ, মানে অন্য কোনো বান্ধবীর নাম আমি কেন রাখিনি। এবার তোমরা বলতেই পারো কেন, কারণ কি বলো তো, মানে হয় না কোনোদিন সামনাসামনি দেখা হয়ে যেতে, ওই বান্ধবীটা এটা, ওই নামের তো কোনো বান্ধবী নেই, কোনোদিন দেখাও হবে না, কোনোদিন জানতেও পারবে। আমি আবার সত্যি বলতে এই বিষয়টা জানতাম না, ওর মাথায় এসব কিছু চলছে, আর সেই জন্য ও আমার নামটা তনুজা রেখেছে। মানে আমার যে বন্ধু বান্ধব আছে আমি তাদেরকেও বলতাম না যে আমার বাড়ির পাশে একটা ছেলের সঙ্গে রিলেশন আছে, আমি ওদেরকে বলতাম কি যে আমার অনেক দূরে একটা ছেলে আছে, ওর সঙ্গে আমার সম্পর্ক আছে। মানে ও কলেজে গিয়ে যখন আমার সাথে ফোনে কথা বলতো, তখন ওরা না জিজ্ঞেস করতো কি রে ছেলেটা কোথাকার, বল, ছবি দেখা। তো এইভাবে অনেক কিছুর মধ্যে সম্পর্কটা আমাদের চলে খুবই সুন্দর মিষ্টি ভাবে, মানে অনেক কথা বলতে বলতে, মানে প্রথম দিকে নার্ভাসনেস ছিল, মানে প্রথম দিকে না আমি আমি বলি এটাও বলতে পারবো, যদি বলতে আই লাভ ইউ, আমি আই লাভ ইউ টুটাও বলতে পারতাম না। আমি এইটাই বলতে যাচ্ছিলাম যে আমাকে অনেক ম্যানেজ করতে হয়েছে। হ্যাঁ, মানে অনেক তো গোটানো একটা মানুষ ছিল, আমি বলারও বাইরে। এটা তোমার না তখন মানে 18 হয়েছিল কি, সবে মনে 18 হয়েছিল, মানে ওই জাস্ট হলো আর কি। প্রচন্ড পরিমাণে লাজুক লাজুক একটা ভাব, মানে আস্তে 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 একটু কথা বলতে বলতে, যেহেতু অচেনাও আমার কাছে অনেক সময় লাগছে, মানে অনেকটা সময়। আরেকটা বিষয় আমি খেয়াল করেছি, ও না ওর ব্যাপারে মানে ও কি পছন্দ করে কি অপছন্দ করে সেটা বুঝতেও না
আমার অনেক সময় লেগেছিল। না আমি সত্যি কথা বলতে আমি আমার বিয়ে হবে কিনা ওর সঙ্গে কোনো ঠিক ঠিকানা নেই। তুমি জানো না আমি অনেক সময় না অনেক কিছু মানে বলতাম তোমাকে যে তুমি কি এটা খেতে ভালোবাসো, তুমি এটা, তুমি এমন রিঅ্যাক্ট করতে না, না বোঝাতে তুমি আমার ওটা ভালো লাগে, না বোঝাতে তুমি আমার এটা ভালো লাগে, মানে আমি পুরো কনফিউশনে ছিলাম যে চলো চাই কি না আমার মানে কোনটা পছন্দ কোনোটাই, মানে আমি ওকে এমন ভাবে ভাবলাম না এটা পছন্দ না ওটা পছন্দ, আমার কিছুই চাই না এরকম একটা ব্যাপার। হ্যাঁ আমার মানে আমি না বুঝতে পারতাম না ঠিক ওকে না, আমি ভাবতাম কি যে আমি ওকে বিয়ে করব কিনা তার তো কোনো ঠিক ঠিকানা নেই, তাহলে আমি কেন নিজের মানে ভেতরে আমার কি পছন্দ না কেন এক্সপ্রেস করবো একটা অচেনা ছেলেকে। তো এরকম করেই খুব সুন্দর করে আমাদের সম্পর্কটা চলছিল, চলতে না একদিন বলি, হ্যাঁ একদিন না আমি মানে মরতে বেঁচে গেছি রিলেশনশিপে মানে চলাকালীন। ও না একদিন না মানে ও রোজ রাতে আমাকে ফোন করে, আর আমি না একটু তাড়াতাড়ি রাতের খাবারটা খেয়ে ফেলি, তো ও কিন্তু রাতের খাবারটা একটু দেরিতে খায়, খাওয়া দাওয়া করে শুয়ে যেতাম যে ও কখন কল করবে আমি অপেক্ষা করতাম। তো এরকম একদিন অপেক্ষা করতে না একদিন রাতের বেলা হয়তো কোনো প্রয়োজনে আমার বাবা আমার ফোনটা নিয়ে মানে বাবার ঘরে চলে গেছে। হ্যাঁ এবার আমি বুঝতে পারিনি, কিন্তু হঠাৎ করে না রাতে 11:30 দেখছি কি আমার ফোনের যে রিংটোনটা সেটা বাজছে, হঠাৎ করে রাতের বেলা বাবা এসে বলছে যে কি ব্যাপার তোমার ফোনে এত রাতের বেলা তনুজা নামে কে কল করেই যাচ্ছে একের পর এক। তো না আমি না নার্ভাস হয়ে গেছি, কি বলবো না, আমার মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না, তাও মানে হঠাৎ করে ওই বুদ্ধিটা চলে এসেছিলো মাথায়, মানে বলে না প্রেমে পড়লে অনেক বুদ্ধি বেরোয়। হ্যাঁ তো তখন আমি বলেছিলাম কি যে আমার না কলেজ থেকে হয়তো বা কোনো দরকারি কোনো নোট হয়তো দেবে, ওই জন্য কলটা করে যাচ্ছে। কপালটা ভালো ছিল যে সেদিন না ফোনটা রিসিভ করেনি, ফোনটা না রিসিভ করে শুধু এগুলো বলে যাচ্ছিল, যদি রিসিভ করতে তাহলে তো ও পাল্টা ওপাশ থেকে বুঝতো না, ও ভাবতো এত রাতে ফোনটা তো কোথাও যায়নি ওর কাছেই আছে। মানে তুমি যখন আমাকে ঘটনাটা সম্পূর্ণ জানালে যে এরকম তোমার বাবার ফোনটা হাতে ছিল, আমি না পুরো ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ ওর বাবা তো আমাকে চেনে। হ্যাঁ একবার তাহলে ফোনটা মানে হ্যালো বললেও মনে চিনতে পারতো না, কি সন্দেহ ছিল। আর না আমি ওর থেকে বেশি নিজের দিক দিয়ে ভাবি, মানে আমি কি করে মানে মাথা ছোট হয়ে যাবে আমার, কি হয়েছিল বলো তো। তারপরে এটা তো খুব সুন্দর ছিল, এরকম ছোট অনেক কিছু আছে যেগুলো খুব সুন্দর। হ্যাঁ এরপরেই না শুরু হয় সেই কঠিন যাত্রা, মানে হয় না একটা মেয়ের বিয়ে মানে সবসময় আমরা দেখি যে মেয়ের বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দেয়, কিন্তু ওর ক্ষেত্রে একদম ডিফারেন্ট কিছু হয়েছিল। তুমি বলো তোমারটা। মানে আমার বাড়ি থেকে প্রেশার দিয়েছিল আমাকে যে তোকে এই মুহূর্তে বিয়ে করতে হবে। প্র্যাকটিক্যালি বলতে গেলে সেই মুহূর্তে আমি বিয়ের জন্য ও শুধু না আমরা দুজনেই প্রস্তুত ছিলাম না মানে একদম ছিলাম না, কারণ ওর আরো পড়াশোনা করার ইচ্ছা ছিল, ও বিয়ে কমপ্লিট করেছে, বাড়ি থেকেও ইচ্ছে ছিল যে আমাকে আরো পড়াবে, তো মাস্টার্স করার প্ল্যান ছিল। যাই হোক, আর আমি তখন মানে চাকরি করতাম না, তখন আমার রোজগার শূন্য। হ্যাঁ তো ওভাবেই আমাকে বলা হলো যে তুই এই মুহূর্তে বিয়ে না করলে তোর 5 বছর সময় লাগবে। সেই মুহূর্তে না আমাদের দুজনেরই মাথায় মানে একরকম বাজ ভেঙে পড়েছিল, কারণ মানে আমার কাছে তখন মনে হয় আমার কাছে বলতে গেলে থাকতো না, একদম পয়সা কড়ি থাকতো না, বেসিক্যালি খালি পকেটে। মনে করো ওই হয় না আমাদের দোকান ছিল, দোকান থেকে কিছু যখন দরকার হতো 2-4 টাকা নিতাম হাত খরচটা, সেটাই। তো আমি না সেই মানে ক্যাপাবিলিটি আমার মধ্যে তৈরি হয়নি যে আমি একটা মেয়েকে নিয়ে সংসার করব, মানে হয় না কি করে হবে, কি সবেই আমি কলেজ কমপ্লিট করলাম, তখনও আমার মধ্যে সেই ম্যাচুরিটি ভাবটা আসেনি, সেই আমাদের ইচ্ছে ছিল না তখন, মানে এত তাড়াতাড়ি বিয়ে করার না এরকম কে করে ভাই, জাস্ট কলেজ কমপ্লিট করে আসলাম আমি, দেন তখনই বিয়ে করতে বলছে। এবার তোমরা বলতেই পারো যে বাড়ি থেকে বলছে তাই জন্য কি বিয়ে করে নিতে হবে, এরকম তো না, বোঝাতেও পারতো। আসলে সেই মুহূর্তে মানে আমি যদি বলতাম যে এখন আমি বিয়ে করব না, তাহলে আমাকে কয়েকটা কন্ডিশন দিয়েছিল, তুই হয় এখন বিয়ে কর, আর না হয় তোর 5-7 বছর 10 বছর দেরি হলেও হতে পারে। এবার আমরা ওই রিস্কটা নিতে চাইনি, আমরা তখন এমন ভাবে সম্পর্কের মধ্যে জড়িত যে আমরা না ওই রিস্কটা নেইনি, যে ও তখন এই মানে সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে বিয়ে তো আগে হোক পরে হোক করতেই হবে, আর আমি যদি এখন বিয়েটা না করি তোমাকে, তাহলে পরে যদি তোমার বাড়ি থেকে প্রেসার দেয় তখন তো আমি তোমাকে বিয়ে করতে পারছি না, মানে আমি যদি ওকে এখন তো পালিয়ে যেতে হবে। হ্যাঁ ওকে যদি এই মুহূর্তে বিয়ে না করি, কথা ওর বাড়ির লোকেরা 2 বছর পর প্রেশার দিলে ওকে বিয়ে করতে হবে, যে তোর যদি পছন্দের কেউ থাকে, হ্যাঁ তোর যদি পছন্দের কেউ থাকে তাহলে বল, এবার তখন তো আমি বিয়ে করতে পারবো না। শেষমেশ সিদ্ধান্ত নিতেই হলো, মানে বিয়েটা আমাদের হচ্ছে। তো তোমরা মানে কখনোই ভেবো না যে বিয়েটা হচ্ছে মানে খুব ভালো করে হয়েছিল আর কোনো ঝামেলা ছিল না, এরকম কিছু ছিল না। এখন তো শুধু ঝামেলাটা শুরু,
মানে এটা তো আমাদের দুজনের মধ্যে রিলেশন ছিল, ওর বাড়ি থেকে একটা মানে সিদ্ধান্ত নেওয়া হলো যে ওর বিয়ে দিয়ে দেবে। তো এখন সমস্যা শুরু হচ্ছে যে আমরা কি করে মানে একে অপরের বাড়িতে জানাবো যে আমার ওকে পছন্দ, ওরাও আমাকে পছন্দ। এটা তো সব থেকে বড় চাপের। আর আমরা না তোমাদেরকে এই পুরো ডিটেলসটা বলতে পারি, যেটা আমাদের নিজেদের পার্সোনাল যেগুলো আছে যেখানে শুধু ও আর আমি থাকবো, মানে সেই পার্টসগুলোই আমরা তুলে ধরবো। আর কোথাও কোথাও অনেক ক্যারেক্টার আছে যেগুলো আমরা তুলতে চাই না। কিছু কিছু কথা থাক না গোপনে, থাক না আড়ালে, কারণ সেগুলো তো আমাদের পার্সোনাল লাইফ না, তাদের কিছু তারা এখন মানে সেই মানুষগুলোর ব্যাপারে আমরা বলতে চাই না। আর তাদের কোনো ব্যক্তিগত জীবনে মানে কোনো রকম সমস্যা হোক, কারণ আমাদের এই চ্যানেলের মাধ্যমে অনেকেই দেখে এখন। এবারে গল্পের আসল মজা। আমাকে বললো তো বিয়ে তো তোকে করতেই হবে, হ্যাঁ। তো আমাকে এটাও বলেছিল পাশাপাশি, যদি তোর পছন্দে কেউ থাকে তো বল। ওরা তো আর জানতো না আমার, ওরা স্বপ্নেও ভাবেনি যে আমি হব সেই মানুষটা, হ্যাঁ, কারণ তাদের ডিমান্ড হয়তো আরো অনেক কিছু ছিল। যাই হোক, মানে ওরা ভাবতে পারেনি যে এই এর সাথে আমার রিলেশন, হ্যাঁ, পাশাপাশি বাড়ি। স্বাভাবিক, সবাই চাইবে না, প্রথমটা তো কেউ চায়নি। কিন্তু যখন বুঝতে পারলো যে রিলেশনটা হয়তো এদের অনেকটাই এগিয়েছে, তো তখন না বুঝতে পারলো যে না, আমি আবার বলেও দিয়েছিলাম আমি যদি ওই বিয়ে করি তাহলে এই মেয়েকেই বিয়ে করব। ও কিন্তু আমাকে কখনো এরকম এগুলো কথা কিন্তু আমি মানে বাড়িতে বলেছিলাম, এত ভালোবাসি, হ্যাঁ, আমি বাড়ি কখনো আমাকে এরকম করে বোঝাতো না যে আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া আমি কাউকে আমার লাইফ পার্টনার করব না। কারণ যদি পরে না হয়, পরে যদি আমি ওকে বিয়ে না করতে পারি, তো সেই রিস্কটা আমি নিতে চাইনি। তো যাই হোক, তো তোমরা মনে করছো কি না আমরা পালিয়ে বিয়ে করেছিলাম? তোমরা এটাই ভাবছো তো? না না, আমরা পালিয়ে বিয়ে করিনি। না, আমরা সেরকম ভাবনা নিয়েছিলাম না যে আমরা পালিয়ে বিয়ে করব। যদি করতে হয় তাহলে সামাজিকভাবে যদি নাও মানতো না, আমরা যদি মানে যদি 10 বছরও ওয়েট করতে লাগতো হয়তো করতাম, মানে হয়তো নাকি ডেফিনেটলি করতাম, বাড়িতে বোঝাতাম, কিন্তু আমরা পালিয়ে কোনোদিন বিয়ে করতাম না, এটা মানে ভেবেই নিয়েছিলাম। যেদিন আমি বাড়িতে জানাই যে বিয়ে করলে আমার এই মেয়েকেই আমি বিয়ে করব, না হলে আমি বিয়ে করব না, সেদিন বাড়িতে কিন্তু ঝামেলা হয়েছিল। হয় না যে আমি জানিয়ে দিলাম পরিষ্কার যে এই মেয়ে ছাড়া আমি অন্য মেয়েকে বিয়ে করছি না। তো এটা কিন্তু আমার তরফের কিছুই না, ওরই শুধু। হ্যাঁ, মানে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারে আমাদের বাড়ির সবারই মন খারাপ হয়েছিল। কারো সত্যি বলতে তোমরা যারা বলো না যে দিদি তোমাকে আমার খুব ভালো লাগে, আমাকে কিন্তু কারো পছন্দ ছিল না সেই সময়। পছন্দ ছিল না কারণ ওকে নিয়ে কোনো ইস্যু ছিল না, ওর একটু ফ্যামিলিগত ইস্যু ছিল, হ্যাঁ। মানে ওর দিকটার থেকে আবার বলতে গেলে আমার বাড়ির লোক বলছিল হ্যাঁ মেয়েটা ভালো, লুক ওয়াইজ ওকে কেউ অপছন্দ করেনি, ঠিকই আছে, মেয়েটা দেখতে শুনতে ভালোই আছে। কিন্তু ওর ফ্যামিলি থেকে একটা বড় ইস্যু ছিল। আরেকটা ইস্যু যেটা ছিল, আমাদের বাড়ি খুবই কাছাকাছি ছিল। তো তারপর একটার পর একটা মানে পার্ট এগোচ্ছে বিয়ের জন্য। মানে না ও এক এক করে বাড়ির লোককে মানাচ্ছে, একে মানাচ্ছে তো ওর মন খারাপ হয়ে যাচ্ছে, ওকে মানাচ্ছে তো এর মন খারাপ হয়ে যাচ্ছে, মানে এরকম করে ও সবাইকে মানিয়ে ওর দিকটাও ঠিক করে নেয়। এবার আমার সমস্যা কি যে ও আমাকে ফোন করে বলে দেয় যে তুমি তোমার বাড়িতে জানাও। এখন আমি কি করে জানাবো? মানে আমি না এটা বলতেই পারতেছি না যে আমার কাউকে পছন্দ। তখন আমি না অনেকটা সাহস নিই, মানে সত্যি বলি এখনো আমার ওই দিনটা ভাবলে এখনো মানে হাত পা কাঁপে। আমি কাউকে বলিনি, শুধু আমার মাকে গিয়ে বলেছিলাম যে মা আমার না এরকম একটা ছেলেকে পছন্দ। যখন আমি আমার মাকে বলি, আমার মার মাথায় তো মানে বাজ ভেঙে পড়ে যে কি বলছিস তুই, পছন্দ করলি তো করলি, এরকম একটা মানে কাছাকাছি একটু দূরেই যেতে পারতি। মানে আমি জবলেস ছিলাম, হ্যাঁ, যেহেতু ও বেকার, এটা সব থেকে বড় সমস্যা। কারণ কি বলতো, মা বাবা যতই গরিব হোক না কেন, তারা কখনোই চাইবে না যে তার মেয়েও মানে তার মেয়ে এরকম কোনো বেকার ছেলের হাতে পড়ুক, এত স্ট্রাগল করুক লাইফে, মানে কোনো কষ্ট যাতে ওর লাইফে না হয়। তো এটা স্বাভাবিক চাওয়ারই কথা। তবে এইটুকু মানে বলতে পারি আমি যে আমার বাড়ি থেকে বলেছিল যে আপনার মেয়ের সাথে আমার ছেলের যদি বিয়ে হয় তো আমাকে একটা ভালো ব্যবসা করে দিবে, যাতে আপনার মেয়ে এবং আপনার জামাইয়ের কোনো সমস্যা না হয়। তবে আমি একটা কথা বলি, মানে এই কথাটা হয়তো মানে বাকি কেউই জানে না, কিন্তু আমি বলি আমার বাড়ির লোক কিন্তু ওর বাড়ির লোকের যে স্যাটিসফ্যাকশন কথাটা যে ওকে কোনো ব্যবসা করে দিবে, এটার উপর ডিপেন্ড করে কিন্তু আমার বিয়েটা দেয়নি। ওরা কিন্তু প্রথম থেকেই চাইতো যে হ্যাঁ একটা মানে সেটেল একটা ছেলে হবে, ভালো মানে সবারই চাহিদা থাকে, এই চাহিদাগুলো সবারই, ছেলে ভালো কাজকর্ম করবে এরকম কোনো ছেলের সঙ্গে বিয়ে দেবে। তো প্রত্যেকটা মা বাবারই থাকবে না আমি একটা মেয়েকে দিয়ে দেবো এরকম তো হয় না। আমার মা বাবারও কিন্তু ইচ্ছে ছিল না যে আমাকে ওখানে দেবে, শুধুমাত্র ওদের এই কথাটায় যে ওরা একটা ব্যবসা করে দেবে, এই কথাটার উপর ডিপেন্ড করে আমাকে দিতে চাইনি। কিন্তু আমি মানে যেহেতু মেয়ে রাজি, সেখানে আর ওরা একরকম তো ও মানে জোর করেই বলেছিলাম যে আমার বাড়িতে যেমন আমি বলেছিলাম যে আমি বিয়ে করলে ও মেয়েকেই বিয়ে করব, তাছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করব না।
ও বলেছিল যে বিয়ে আমি করলে বলেছিলাম যে ও যদি বেকারও হয়, ও যদি আমাকে নিয়ে গাছতলায়ও থাকে, আমি তবুও ওর সঙ্গে গিয়ে থাকবো। কারণ কি বলতো, আমি এই কথাটাই খুব মানে প্রথম দিকে তো বিশ্বাসী ছিলাম যে ভালোবাসা থাকলে সবখানেই মানে গাছতলাতেও শান্তি। আর বিয়ের পর না আমি পুরোপুরি স্যাটিসফ্যাকশন এই কথাটার সঙ্গে, যারা এই কথাটা বলে যে টাকা ছাড়াও ভালো থাকা যায়, আমি তাতে মানে পুরোপুরি সহমত। কারণ আমি নিজের চোখে এরকম মানুষ আমার পাশাপাশি দেখেছি যাদের টাকা পয়সার অভাব নেই, সোনাদানার অভাব নেই, কিন্তু সম্পর্কে না কোনো মিষ্টতা নেই, শুধু সন্দেহ, শুধু হিংসা, শুধু ঝগড়া, এগুলোই চলে। আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি দেখি ওদের তুলনায় আমাদের হয়তো কিছুই নেই, কিন্তু তবু আমরা ভালো আছি। কেন বলো তো? শুধু আমাদের মধ্যে না সেই ভালোবাসাটা, সেই বিশ্বাসটা, সেই সম্মানটা আছে। আমি চোখ বন্ধ করে অফিস থেকে মানে বাড়ি থেকে বের হই অফিসের জন্য, যা আমি জানি আমার ওয়াইফ আমার সাথে কোনো রকম চিট থেকে শুরু করে কোনো রকম কিছু ইয়ে করবে না। মানে হয় না যে একটা মেয়ে শুধুমাত্র আমাকেই ভালোবাসে, আমার জন্যই এসেছে আমার সাথে, আর অন্য কিছু দেখেনি ও। সেই জন্যই বললাম যে এই সময় এই যুগে দাঁড়িয়ে না অনেকেই বলে না যে টাকা ছাড়া মানে মানে সম্পর্কের দিক দিয়ে আমি বলবো যে টাকা ছাড়াও সম্পর্ক চলে যদি ভালোবাসাটা থাকে। তোমরা হয়তো মানে বিষয়টাকে কিভাবে দেখবে আমি জানি না। একটা মেয়ের বিয়ে ঠিক হলো, তার ঠিক 15 মিনিট এর মধ্যেই মানে হয় 15 থেকে 20 মিনিট হবে, ওকে আমি ফোন করে বলি কি যে আমি আর তোমাকে বিয়ে করতে পারবো না। রীতিমতো কাঁদতে কাঁদতে বলি যে হ্যাঁ, আমাদের দুজনের মিল হবার নয়, আমরা কোনোভাবেই এক হতে পারবো না। মানে রীতিমতো আমি কাঁদতে কাঁদতে বলছিলাম, মানে কি বলবো, মানে পাশে যদি 100 মিটার আশেপাশে কেউ থাকতো যদি শুনতে পারতো। মানে আমি যখন ফোনে কথা বলছিলাম 100 মিটার দূরেও যদি কেউ থাকতো শুনতে পারতো। বড় কষ্ট মনে হয় আর নেই যখন কোনো ছেলে মানুষ তোমাকে ফোন করে কাঁদতে কাঁদতে, হাউ হাউ করে কাঁদতে কাঁদতে এটা বলছে যে তুমি মানে তোমাকে ভালোবাসি কিন্তু তুমি অন্য কোথাও বিয়ে করো। এটা তোমার আমার সম্পর্কের ভালোর জন্য তুমি অন্য কোথাও বিয়ে করো, তুমি ভালো থাকো, তোমার ফ্যামিলি ভালো থাকুক, আমি ভালো থাকি, আমার ফ্যামিলি ভালো থাকুক। আসলে আমি ওকে যতই বলি যে তুমি অন্য কোথাও বিয়ে করো, তুমি ভালো থাকবে, আমিও ভালো থাকবো, আসলে আমি জানতাম ও ভালো থাকবে না, আমিও ভালো থাকবো না, আমরা কেউই ভালো থাকতাম না। হয়তো আমার মনে হয় মাঝখান থেকে না দুটো জীবন নষ্ট হতো। হ্যাঁ, দুটো না 4টে জীবন নষ্ট হতো। আমার যদি অন্য কারোর সাথে বিয়ে হতো তার জীবন নষ্ট হতো, এর যদি অন্য কারোর সাথে বিয়ে হতো তাহলে তারও জীবন নষ্ট হতো। আরেকটা বিষয় তোমাদের একটু জানাতে চাই, যেটা হলো আমার যখন বিয়ে হচ্ছিল না, মানে বিয়ের কথা হচ্ছিল, তো আমার বাড়ি থেকে কোনো একজন মেম্বার এটাও বলেছিল যে প্লাস্টিকের যে তিরপলগুলো হয় না, সেগুলো মানে ক্যান্ডেল করার কি প্রয়োজন আছে, প্লাস্টিক দিয়েই তো বিয়েটা হয়ে যায়, ওই যেতে পারে, কোনো ব্যাপার না। যাই হোক, আমি পুরো ডিটেলসে বলছি না। এমন দিন আমরা কেটেছে আমাদের দুজনকার, অনেক বড় বড় কথা আছে যেগুলো আমরা বলতে চাই না। অনেক কষ্ট, মানে বিয়েটা যে হবে, হ্যাঁ মানে হয় না রীতিমতো একদিন দুদিন বাদেই হয়তো আমি ওকে মাঝে মাঝেই বলতাম যে বিয়েটা আর করতে পারবো না, বিয়েটা আর হচ্ছে না। মানে এরকম কি হয়, মানে হয় না যে আরো তো মানুষের বিয়ে হয়েছে, এত মনে হয় না এত ঝামেলা ছিল কারো বিয়েতে, যে বিয়ে ঠিক হয়ে গেল, বিয়ে হচ্ছে, এরকম কিছু ছিল না, এরকম কোনো আনন্দই ছিল না। একদিন এক এক রকম ভাবে এপিসোড চলতো, আজকে স্যাড, কালকে মানে খুশি, হ্যাপি, এরকম কিছু। আর দীর্ঘদিনের প্রেম, তারপরে আমাদের বিয়ে হচ্ছে, তো দুজনের মনের মধ্যে কেমন একটা আনন্দ থাকার দরকার, কিন্তু সেই রকম কোনো আনন্দই ছিল না। প্রতিটা মুহূর্তে আমার টেনশন ছিল। ইভেন কি বলবো, এটাও হয়েছিল, মানে আমি না পেশের 2টো করে ট্যাবলেট খেতাম, কিন্তু বিয়ের পরে হয়েছিল এটা, বিয়ের আগে হয়নি। বিয়ের আগে থেকে না শুরু হয়েছিল, মানে অ্যাকচুয়ালি আমার তখন থেকে শুরু হচ্ছিল, মানে আমার প্রেশারটা তখন থেকে ছিল, তখন হয়তো অতটা ডেভেলপ করতে পারিনি। আস্তে আস্তে আমি বিপির 2টো করে ট্যাবলেট খেতাম। এবার তোমাদের আর একটা ঘটনা বলি, এটা আরো বেশি ভয়ানক। আমি জানি না যে কোন মেয়েটা এরকম সিচুয়েশনে থাকতো, তখন কিন্তু আমার বাড়ির লোক জানতো না, ওর না মানে ওর আর আমার রিলেশনের কথা তখন আমার বাড়ির লোক জানতো। ওর যখন আমার সঙ্গে সম্পর্ক হয় তার কিছু মাস পরে ওর না একটা রোগ ধরা পড়ে। ওর মানে গ্যাস্ট্রিকের জন্য ডাক্তার যা খেতাম তাই সেটা নিয়েই গ্যাস হতো। হ্যাঁ, ও মানে হয় না একটা মানুষ বেঁচে থাকলে মানে ভালোভাবে যে বেঁচে থাকবে সেই রকম পজিশন ছিল না। তো ওরকম একটা সিচুয়েশনে ও যখন ডাক্তার দেখাতে যায়, তখন ডাক্তার ওর পেটের মানে ছবি টবি করে মানে জানা যায় যে ওর পেটে 3-4 জায়গায় ঘা হয়ে আছে। তো আমি তো সেরকম ভাবে অত কিছু বুঝতাম না। ও তখন আমাকে ফোন করে না এরকম করে বলে যে তুমি না আমাকে ছেড়ে দাও, আমার না এরকম মানে ডাক্তার আমাকে বললো এরকম অসুবিধা, আর তুমি কি করে একটা রোগী মানে অসুস্থ ছেলেকে বিয়ে করবে, বা অসুস্থ ছেলের প্রেমেই বা কেন পড়ে থাকবে। না আমি ভেবেছিলাম যে মেয়েটার জীবন আমি কেন নষ্ট করব। তখন তো খুব একটা বয়স ছিল না, মানে পেটে আলসার মানে আমি বড় কিছু ভেবে নিয়েছিলাম। হ্যাঁ, তো আলসারটা কিছুদিনের মধ্যেই হয়তো ক্যান্সার হবে, আমি হয়তো আর বাঁচবো না, এরকম কিছু আমার মনের মধ্যে চলতো। সেই জন্য ওকে আমি বলতাম যে তুমি আমাকে ছেড়ে দাও,
তুমি আমাকে ছেড়ে দাও, তুমি ভালো ছেলে পাবা। হ্যাঁ, তারপরেও না ও আমাকে ছাড়েনি। আর সেই মেয়েটাকে আমি কি করে ছাড়ি বলো তো? সেই মেয়েটাকে আমি ছাড়তে পারবো যে মেয়েটা আমার মানে পেটে ঘা আছে, আমি ওকে বলতাম যে আমি বেশি দিন বাঁচবো না। আসলে ও সেই সময় না কিছু খেতে পারতো না, আর পেটটাও না আমার যথেষ্ট, মানে ও পুরো ফুলে গেছিল, আমার মানে শরীরটাও বলতে গেল অনেকটা ফুলে গেছিল। মানে বোঝা যায় যে মানে বলতেও নেই সেই সব কথা, কিন্তু মানে বোঝা যায় যে ওর কম বয়সে কিছু একটা রোগ হয়েছে ভিতরে, কিন্তু আসলে অত কিছু হয়নি। মানে যেটা উপর থেকে দেখাচ্ছিল সেটা ভিতরে সেরকম কিছু না। তো সেই জায়গা থেকে সেই মেয়েটা আমাকে ছাড়েনি তখনো। লাইফে এত কিছু হয়ে যাওয়ার পর না আমি এই মেয়েটাকে ছাড়িনি। সেই সময় অনেক ঝামেলা হয়েছিল, অনেক সমস্যা হয়েছিল, তারপরেও আমি মানে একরকম আমরা দুজনেই লড়াই করেছিলাম, তারপরেই আমাদের বিয়েটা হয়েছিল। ও যখন আমাকে ফোন করে বলে যে এরকম এরকম বিয়ে করবো না, তখন না আমি না কিছু বলিনি, তখন ওই সময় আমি কিচ্ছু বলিনি, চুপচাপ ছিলাম। আমি শুধু মনে মনে ভাবতাম শুধু বিয়েটা হয়ে যাক কোনোভাবে, কারণ কি বলতো বিয়েটা হয়ে গেলে না তখন আর এরকম কোনো আমরা কোথাও জানি না অনেক ঝড় অনেক কিছু আসার পর জীবনে, তারপরেও আমরা খালি একটাই ভেবেছিলাম যে কোনো রকম করে আমাদের বিয়েটা হয়ে যাবে। বিয়েটা হয়ে গেলে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা ঠিক হয়নি। সেটা ঠিক হয়নি বলেই আমরা আজকে ভাড়া বাড়িতে এসেছি, মানে ভাড়া বাড়িতে থাকি এখন। তো কি বলবো, কিছু কিছু জিনিস না হয়তো উপর থেকেও থাকে, হ্যাঁ, যে এরকম করেই কিছু হবে। হ্যাঁ, তার মাঝেই আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে বিয়েটা যে হয় না, ওর বিয়ের দিন ওর মেকআপ আর্টিস্ট খুব শখ ছিল খুব সুন্দর করে সাজবে, হ্যাঁ, মানে লাল টুকটুকে বউ হবে একদম। কিন্তু সত্যি বলতে আমি নিজেও জানি, আমি নিজে বলি, আমি যদি সেদিন শুধু শাড়ি পরে, লাল রঙের শাড়ি পরে এমনি শুধু মানে বসে যেতাম, তাও হয়তো তুমি বলো আমাকে কেমন লাগছে, তাও হয়তো ঠিকই লাগতো। মানে কি বলবো, ন্যাচারাল বিউটি ভাই, যেমন দেখতেও সেরকমই ও ছিল, কিন্তু মেকআপ করার পর মানে ভূত ফেল হয়ে যাবে। ইভেন আমরা ডিসাইড করে নিয়েছিলাম দুজনেই যে রিসেপশনে ওর কোনো রকম অন্য কাউকে লাগবে না, কোনো মেকআপ আর্টিস্টকেও বলেই দিয়েছিল যে আমি তোমার কাছে মানে রেডি হব। আসলে কি বলতো, মানে সবার ফেসে না ওই উগ্র মেকআপটা যায় না, আর আমার ফেসেও সেরকমটা যায়নি। তো সেদিন যখন আমি না করি, তো অনেক কিছু ভাবার পর না আমি ভাবলাম যে এইভাবে কাউকে না করলে ব্যাপারটা খারাপ দেখা যায়। একবার না করার পর আমি নিজেই গিয়েছিলাম, গিয়ে বলেছিলাম যে আমার ডিমান্ড অনুযায়ী আমাকে সাজাতে হবে, কারণ আমার ফেসে খুব বেশি মেকআপ যায়, আমি চাইনি এই একটা স্পেশাল দিন আমি কারো মন খারাপ করি, সেই জন্য আমি গিয়ে বসেছিলাম। তবে হ্যাঁ, বিয়েতে আমাকে ঠিক যতখানি খারাপ লেগেছিল, আমার মনে হয় আমি আমার রিসেপশনে সেই সব কিছু মানে সব মানে স্বাদ পূরণ করে ফেলেছিলাম। সেই দিনের লুকটা আমার সত্যিই খুব সুন্দর ছিল, আমি যেরকম মন থেকে চেয়েছিলাম, আর ও মন থেকে সেদিন দেখে আমাকে স্যাটিসফাই হয়েছিল যে হ্যাঁ আমি বউ হিসেবে এরকম কাউকে চাইতাম। না অ্যাকচুয়ালি তো মানে ওকে তো আমি ন্যাচারালি দেখেছি, হয় না, তবুও সেদিন আমার বিয়ে স্পেশাল একটু ভালো লাগবে। তবে একটা মজার কথা বলি তোমাদের, আমার বিয়ে না সবার হয় না সিঁদুরদানটা খুব সুন্দর হয়, তবে আমার সিঁদুরদানটা না অতটাও সুন্দর না, কারণ পুরোটাই কষ্টে ভরা, যেরকম রিলেশনশিপ কষ্টে ভরা ঠিক সেরকমই সিঁদুরদানটা কষ্ট। আরে সেদিন মানে তুমি ইমাজিন করছিলা, ও এতটাই বোকা, সিঁদুরদানটা আমি কত সুন্দর ফিল করব, কত সুন্দর যে হ্যাঁ আমার বিয়েটা হচ্ছে ফাইনালি, এত কষ্টের পর ও না এমন ভাবে, এই যে আংটিটা আছে, এই আংটিটা এমন ভাবে সিঁদুর নিয়ে ঘষে পড়াচ্ছে, মানে আমি না ফিল করিনি যে ও কষ্ট মানে পেলেও পেতে পারে, পুরোপুরি একদম কেঁদেই যাচ্ছি, মানে এমন ভাবে ঘষে পড়াচ্ছে, আমি যে ফিল নিব যে হ্যাঁ আমার সিঁদুরদান হচ্ছে, আমি যে একটা সুন্দর মানে, আর আমি না ওর ফেসের দিক, মানে ওর ফেসের দিকে আমার তখন চোখ ছিলই না, আমি ওকে সিঁদুরদান তো সেইভাবেই হয় না। ও ভেবেছে কি বলতো, ও ভেবেছে কি আমি বিয়ে করছি, তা আবার আমার ভালোবাসার মানুষটাকে, ও একদম পুরো যতটা সিঁদুর ওঠানো যায় পুরোটা নিয়ে ভরে দিচ্ছে। ঠিক আছে বাবা ভরে দাও, তাই বলে কি এইভাবে একদম ঘষে সিরিয়াসলি আমি না বুঝতে পারিনি, সত্যি আমি বুঝতে পারিনি যে ও অতটা কষ্ট পাচ্ছিল। আর পুরো মানে আমি না সত্যি এখনো যদি সিঁদুরদানের সিনটা আমি এখনো মনে করি, আমার এখনো ভয় করে, ওরে বাবা রে ওটা কি কষ্ট। আমার মনে হয় যারা এটা ফিল করছে তারা বুঝতে পারবে কার সঙ্গে এরকম কি হয়েছে। না হয়তো সবাই তো আর আমার মতো বোকা না, বোকা ছিল, যাই হোক করেনি। এই ছিল আমাদের কষ্টে ভরা মানে রিলেশনশিপ থেকে বিবাহিত জীবনের জার্নি, যেখানে আমরা অনেক কিছুই হয়তো মানে বলিনি। আসলে কি বলতো, কিছু মানুষের ব্যাপারে না আমরা বলতে চাই না, আমাদের নিজস্ব লাইফ তো, আমরা কষ্টে আছি সেটা আমরা সেরকমই অনেক কথা আমরা এখানে বলিনি আমরা কিছু হ্যাঁ কিছু মানে যেগুলো পুরো কষ্টকর সেগুলো আমরা ভিতরে মনের ভিতরে চেপে রেখেছি, আর মানে সেগুলো বলতে চাই না। যাই হোক, এই ছিল আমাদের কষ্টে ভরা লাভ স্টোরি। হ্যাঁ, সেখানে অনেকটা
রোমান্টিকতাও ছিল, হ্যাঁ অনেকটা কষ্ট ভরা স্ট্রাগল ছিল। তো বুঝতেই পারলে এখানে আমরা অনেকের ব্যাপারেই হয়তো বলিনি বলতে সেই মানুষগুলোর ব্যাপারে আমরা বলতেও চাই না। এই ছিল আমাদের স্ট্রাগল ভরা লাভ স্টোরি। আর কি বলবো, স্ট্রাগল আমাদের লাইফে এখনো চলছে, যেটা তোমরা দেখতেই পাও। আর এখন তো আমাদের মাঝখানে নতুন একটা মানুষ আসতে চলেছে। তো আমি চাইবো তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছো, মানে আমাদের দুজনকে ভালোবাসা দিয়েছো, সেভাবে আগামীতেও দেবে, এভাবে আমাদের পাশে থাকবে এবং আমাদের যে বেবিটা আসছে তাকেও ভালোবাসা দেবে। অবশ্যই, কারণ তোমরা ছাড়া আমাদের আর কেই বা আছে বলো। আমরা লং ভিডিও করি না, তোমরা জানো, শর্টসে আমাদের মেইন। আসলে সময় হয়ে ওঠে না সেরকম ভাবে। কিন্তু তোমরা যদি মানে প্রথম যে লং ভিডিওটা করেছিলাম সেটার মতো ভালোবাসা কিংবা তার থেকেও বেশি ভালোবাসা দাও, আমরা আরো দেবে। আমি এরকম কিছু বলছি না যে দাও, মানে দিতেই হবে না, কিন্তু তোমরা দেবে, এটা আমরা জানি। হ্যাঁ, কারণ তোমরা আমাদেরকে প্রচুর ভালোবাসো, প্রচুর মানে প্রচুর।